প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করছি ভালো আছো সবাই। গত দুটা ক্লাসে আমরা উদ্ভিদের যৌন প্রজননের বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেছি। আজকে পরবর্তী ধাপগুলি নিয়ে আলোচনা করব। মূল আলোচনা শুরুর পূর্বে চলো আমরা একবার দেখে আসি ইতোমধ্যে আমরা কতটুকুন আলোচনা করেছি এবং আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমরা একটি আদর্শ ফুলের গঠন, পুংকেশরের গঠন, পুংকেশরের পরাগধানীতে কিভাবে পরাগরেণু উৎপন্ন হয় সে বিষয়ে বিস্তারিত আলাপ করেছি। দ্বিতীয় ক্লাসে পরাগরেণুর গঠন এবং পরাগরেণুতে কিভাবে পুংগেমেট উৎপাদিত হয় ও স্ত্রীকেশরের গঠন, স্ত্রীকেশরের মধ্যে যে ডিম্বক থাকে, ডিম্বকের গঠন ও প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ডিম্বকে কিভাবে স্ত্রী গ্যামেটোফাইট উৎপন্ন হয় এবং এই স্ত্রী গ্যামেটোফাইটে কিভাবে ডিম্বাণু উৎপাদিত হয়, ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের ফলে যে জাইগোট উৎপন্ন হয় এবং তৎপরবর্তী ভ্রূণ উৎপাদন প্রক্রিয়া বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে চলো কিভাবে স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ ঘটে তা বোঝার চেষ্টা করি। স্ত্রী রেণু বা মেগাস্পোর হলো স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। এই যে দেখতে পাচ্ছ এখানে 4টি মেগাস্পোর। তাহলে এই মেগাস্পোর থেকে উৎপন্ন হয়। মেগাস্পোর উৎপন্ন হয় মেগাস্পোর মাতৃকোষ থেকে। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, মেগাস্পোর মাতৃকোষ থেকে উৎপন্ন হয়। মেগাস্পোর মাতৃকোষ সৃষ্টি হয় প্রাথমিক আর্কেস্পোরিয়াল কোষ থেকে। প্রাথমিক আর্কেস্পোরিয়াল কোষ কি? এই যে দেখতে পাচ্ছ একটা প্রাথমিক আর্কেস্পোরিয়াল কোষের ছবি। ডিম্বক সৃষ্টির সময় ভ্রূণ পোষক টিস্যুর অধতকঞ্চ একটি কোষ আকারে বড় হয়। এই কোষটিকে প্রাইমারি আর্কেস্পোরিয়াল কোষ বলা হয়। এই আর্কেস্পোরিয়াল কোষটি বিভক্ত হয়ে একটি দেয়াল কোষ এবং একটি প্রাথমিক জনন কোষ সৃষ্টি করতে পারে। এই যে দেখতে পাচ্ছ আর্কেস্পোরিয়াল কোষটি বিভক্ত হয়ে উপরের দিকে দেয়াল কোষ আর নিচে প্রাথমিক জনন কোষ তৈরি করেছে। আবার অন্য ঘটনা হতে পারে। অন্য ঘটনা হচ্ছে আর্কেস্পোরিয়াল কোষটি সরাসরি স্ত্রী রেণু মাতৃকোষ হিসেবে কাজ করতে পারে। এই যে ছবিতে দেখতে পাচ্ছ আর্কেস্পোরিয়াল কোষটি সরাসরি স্ত্রী রেণু মাতৃকোষ হিসেবে কাজ করছে। তাহলে আমরা যদি সাম আপ করি, এই যে আর্কেস্পোরিয়াল কোষ, এটা প্রাথমিক জনন কোষ এবং দেয়াল কোষ হিসেবে দুটি কোষে ভাগ হতে পারে অথবা সরাসরি স্ত্রী রেণু মাতৃকোষ হিসেবে কাজ করতে পারে। স্ত্রী রেণু মাতৃকোষটি মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড মেগাস্পোর তৈরি করে। এই যে ছবিতে দেখতে পাচ্ছ মেগাস্পোর মাতৃকোষ বা স্ত্রী রেণু মাতৃকোষ, এটা ভাগ হয়ে 4টা মেগাস্পোর তৈরি করলো এবং এই 4টা মেগাস্পোর এর ক্ষেত্রে অধিকাংশ সময় 3টি স্ত্রী রেণু বা মেগাস্পোর নষ্ট হয়ে যায় এবং একটি সক্রিয় থাকে। সক্রিয় স্ত্রী রেণুটি বিভাজিত ও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে স্ত্রী গ্যামেটোফাইট তৈরি করে। ছবিটা দেখো, এই যে ছবিতে দেখতে পাচ্ছ এই যে এখান থেকে 3টা মেগাস্পোর প্রায় নষ্ট হয়ে গেছে, বিনষ্ট প্রায় মেগাস্পোর হিসেবে এখানে দেখানো হচ্ছে।
আর একটি সক্রিয় আছে। এই সক্রিয়টি বিভাজিত হয়ে স্ত্রী গ্যামেটোফাইট গঠন করে। এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রে এই ঘটনা ঘটে। ভিন্ন ঘটনাও কিন্তু ঘটতে পারে, যেটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। স্ত্রী গ্যামেটোফাইটকে ভ্রূণথলি বা এমব্রায়োস্যাক বলা হয়। ভ্রূণথলির গঠন প্রধানত 3 প্রকার, যথা মনস্পরিক ভ্রূণথলি। এক্ষেত্রে একটি স্ত্রী রেণু ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে। এই ছবিটি দেখতে পাচ্ছ, একটা সক্রিয় স্ত্রী রেণু ভ্রূণথলি গঠন করছে আর বাকি 3টি নষ্ট হয়ে গেছে। বায়োস্পরিক ভ্রূণথলি, এক্ষেত্রে 2টি স্ত্রী রেণু ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে। এই যে দেখতে পাচ্ছ, এটা আসলে ফার্স্ট মিওসিসের পর 2টি স্ত্রী রেণু ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করেছে আর বাকি বিলুপ্ত হয়ে গেছে। টেট্রাস্পোরিক ভ্রূণথলি, এক্ষেত্রে 4টি স্ত্রী রেণুই ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে, যে 4টা সক্রিয় স্ত্রী রেণু ভ্রূণথলি গঠনে অংশ নিয়েছে। অধিকাংশ ক্ষেত্রে, অর্থাৎ প্রায় 75% ক্ষেত্রে উদ্ভিদে মনস্পরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়। মনস্পরিক প্রক্রিয়ায় গঠিত ভ্রূণথলিকে পলিগোনাম টাইপ বা পলিগোনাম ধরনের ভ্রূণথলি বলা হয়। তোমাদের সিলেবাসে এই পলিগোনাম ধরনের ভ্রূণথলি নিয়েই বিস্তারিত আলোচনা আছে। আজকে আমরা সেটা কিভাবে গঠিত হয় সে নিয়েই আলোচনা করব। এই যে দেখতে পাচ্ছ স্ত্রী রেণু মাতৃকোষ, এটা ভাগ হয়ে 4টি স্ত্রী রেণুতে পরিণত হয়েছে। স্বাভাবিকভাবে তোমরা ধরে নিতে পারো এক্ষেত্রে মিওসিস ঘটেছে। যেহেতু পলিগোনাম টাইপ বা মনস্পরিক ভ্রূণথলি গঠনের কথা আমরা বলছি, এখান থেকে 3টা স্ত্রী রেণু নষ্ট হয়ে যাবে, একটাই সক্রিয় থাকবে। এই যে ছবিতে দেখতে পাচ্ছ, 3টা বিলুপ্ত প্রায় স্ত্রী রেণু আর একটা সক্রিয় স্ত্রী রেণু। এই সক্রিয় স্ত্রী রেণুটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 2 ভাগে ভাগ হয়ে যায়। এই যে প্রত্যেকটা ভাগ আবার মাইটোসিস প্রক্রিয়ায় অংশ নেবে। এই যে দেখতে পাচ্ছ, উপরের কোষটা ভাগ হয়ে 2টা, নিচের কোষটা ভাগ হয়ে 2টা কোষ গঠন করেছে। এই প্রত্যেকটা কোষ আবার মাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, অর্থাৎ 4টা কোষ থেকে 8টা কোষ উৎপন্ন হয়েছে। এই কোষগুলির মধ্য থেকে এই 4টা থেকে একটা এবং এই 4টা থেকে একটা মাঝামাঝি বিষুব অঞ্চল যেটা বলে সেখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ, উপরের 4টা কোষ থেকে একটা মাঝামাঝি চলে এসেছে, নিচের 4টা থেকে একটা মাঝামাঝি চলে এসেছে। এই যে ডিম্বাণু আর ডিম্বাণুর পাশাপাশি অবস্থান নেওয়া 2টি কোষকে বলা হয় সহকারী কোষ বা সিনার্জি। নিচের দিকে অবস্থান নেওয়া কোষগুলিকে বলা হয় প্রতিপাদ্য কোষ, আর বিষুব অঞ্চলে অবস্থান নেওয়া কোষ দুটিকে বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস। এই যে এতক্ষণ ধরে আমি উপরের দিকের কোষ, নিচের দিকের কোষ এইভাবে বলে আসলাম, এটা দ্বারা কোনো অর্থ বোঝায় না। এই ছবিটা বোঝার জন্য আমি উপরের এবং নিচের কথাটা বলেছি। ডিম্বাণুর অবস্থান এবং প্রতিপাদ্য কোষের অবস্থান ব্যাখ্যা করা হয় ভ্রূণ মূলের বা ডিম্বক রন্ধ্রের সাপেক্ষে। এবার আমরা স্ত্রী রেণু মাতৃকোষ থেকে কিভাবে পর্যায়ক্রমিক পরিবর্তনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ ভ্রূণথলি বা স্ত্রী গ্যামেটোফাইট গঠিত হয় তার সবকটা ধাপ একই সাথে দেখব। এই যে দেখতে পাচ্ছ, একটা স্ত্রী রেণু মাতৃকোষ যেটা মিওসিস প্রক্রিয়ায় ভাগ হয়ে 4টি স্ত্রী রেণু তৈরি করেছে। সেখান থেকে 3টি নষ্ট হয়ে গিয়েছে এবং একটা সক্রিয় বা কর্মক্ষম ছিল। এটার পরবর্তীতে 2 ভাগে ভাগ হয়েছে এবং ওই 2 ভাগটা প্রত্যেকটা ভাগ আবার 2 ভাগে ভাগ হয়েছে, তার প্রত্যেকটা ভাগ আবার 2 ভাগে ভাগ হয়ে 8 নিউক্লিয়াস
অবস্থা প্রাপ্ত হয়েছে। এই 8 নিউক্লিয়াস দশা থেকে প্রত্যেকটা মেরু থেকে একটা করে নিউক্লিয়াস বিষুব অঞ্চলের বরাবর আসে, যেটাকে সেকেন্ডারি নিউক্লিয়াস বা মেরু নিউক্লিয়াস বলা হয়। এবং ভ্রূণ মূলের দিকে অবস্থান করা 3টা কোষকে প্রতিপাদ কোষ এবং ডিম্বক রন্ধ্রের দিকে অবস্থান করা 3টা কোষের মাঝখানের কোষটাকে বলা হয় ডিম্বাণু, আর পাশাপাশি থাকা 2টা কোষকে বলা হয় সহকারী কোষ। কাজেই আশা করছি স্ত্রীরেণু মাতৃকোষ থেকে কিভাবে পর্যায়ক্রমিক পরিবর্তনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ ভ্রূণথলি গঠিত হয় সে সম্পর্কে তোমাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হয়েছে। এবার বিষয়টা আমরা একবার ডায়াগ্রামেটিক্যালি দেখব। এই যে দেখতে পাচ্ছ স্ত্রীরেণু মাতৃকোষ, এটা 2 ভাগে ভাগ হয়েছে, পরবর্তীতে আরো 2 ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ ফার্স্ট মিওসিস এবং সেকেন্ড মিওসিস সম্পন্ন হয়েছে। এই স্ত্রীরেণু এর মধ্যে থেকে একটা নষ্ট হয়ে গেল, 2টা নষ্ট হয়ে গেল, 3টা নষ্ট হয়ে গেল, সক্রিয় রইল একটা, বা এই একটাকেই কার্যকর স্ত্রীরেণু বলা হয়, যেটা 2 ভাগে ভাগ হয়ে 2 প্রান্তে অবস্থান নিয়েছে। সেই 2 ভাগ আবার মাইটোসিস সেল ডিভিশন অংশ নেবে, যে দেখতে পাচ্ছ একটা থেকে 2টা নিউক্লিয়াস বা 2টা কোষ তৈরি হয়েছে। এই 2টা আবার মাইটোসিস ডিভিশনে অংশ নিল এবং 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা কোষ তৈরি হয়েছে। এবার 2 প্রান্ত থেকে 2টা কোষ মাঝামাঝি বিষুব অঞ্চলে আসবে, যে ভ্রূণমূলের দিকের 3টা কোষকে বলা হচ্ছে প্রতিপাদ কোষ, মাঝখানের 2টা কোষকে সেকেন্ডারি নিউক্লিয়াস, ডিম্বক রন্ধ্রের দিকে থাকা 3টি কোষের পাশাপাশি থাকা 2টি কোষ হচ্ছে সহকারী কোষ বা সিনার্জিড, মাঝখানের কোষটা হচ্ছে ডিম্বাণু। আশা করছি এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম তার মাধ্যমে তোমরা উদ্ভিদের স্ত্রী গ্যামেটোফাইটের ডেভেলপমেন্ট সম্পর্কে পরিষ্কার ধারণা পেলে। আমরা পরাগরেণুতে পুংগ্যামেট উৎপাদন প্রক্রিয়া দেখেছি, স্ত্রী গ্যামেটোফাইটে ডিম্বাণু উৎপাদন দেখেছি। তাহলে ডিম্বাণু এবং শুক্রাণু উৎপাদিত হয়ে গেছে। এবার ডিম্বাণু শুক্রাণুর মিলনের মাধ্যমে কিভাবে নিষেক ক্রিয়া সম্পন্ন হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে আমরা নিষেক প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করি। এই যে দেখতে পাচ্ছ যার ছবি, তোমরা হয়তো অনেকে ধরতে পেরেছো কার ছবি নিয়ে আমরা আলোচনা করছি। ওনার নাম এডওয়ার্ড অ্যাডলফ স্ট্রাসবার্জার। তিনি 1884 খ্রিস্টাব্দে সপুষ্পক উদ্ভিদের নিষেক ক্রিয়া আবিষ্কার করেন। তাহলে চলো আমরা দেখি একটা সপুষ্পক উদ্ভিদে কিভাবে নিষেক ক্রিয়া সংগঠিত হয়। এই যে দেখতে পাচ্ছ একটা ফুলে প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, এই প্রজাপতির মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হয়েছে। পরাগায়নের পর শুক্রাণুর বিকাশের মাধ্যমে এই শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট গঠিত হচ্ছে। পরবর্তীতে ফুলের সহকারী স্তবকগুলি ঝরে পড়ে এবং জাইগোট ধীরে ধীরে ফলে রূপান্তরিত হয়ে যায়। তাহলে চলো এই ক্রম ধারাবাহিক পরিবর্তনগুলি আসলে কিভাবে সংগঠিত হয় সেটা আমরা এখন জানার চেষ্টা করি। দেখতে পাচ্ছ একটা গাইনেসিয়াম বা স্ত্রী কেশরে যে পরাগরেণু পতিত হওয়ার পর সেটা অঙ্কুরিত হয়ে সেটার অঙ্কুর নলের মধ্য দিয়ে পুংগ্যামেট স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হওয়ার ছবি। তোমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, এই যে হাজার হাজার ফুল
একই সময়ে ফোটে, এর মধ্য থেকে সুনির্দিষ্ট স্টিগমা বা গর্ভমুণ্ড কিভাবে সুনির্দিষ্ট প্রজাতির পরাগরেণু শনাক্ত করে? এটা অত্যন্ত জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া। তবে এক বাক্যে যদি বলি তাহলে বলতে হয় বিশেষ ধরনের রিসেপ্টর প্রোটিন এর কার্যকারিতায় এই কাজটা অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন হয়। এই যে দেখতে পাচ্ছ একটা পরাগরেণু বাতাসে ভেসে ভেসে গর্ভমুণ্ডে পতিত হয়েছে, এই ঘটনাটাকে পরাগায়ন বলা হয়। এই যে পরাগায়নের পর অঙ্কুরিত পরাগরেণু গর্ভদণ্ডের মধ্য দিয়ে ধীরে ধীরে গর্ভাশয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে এখানে পুংগেমেট দুটি নালিকা নিউক্লিয়াসের পেছন পেছন অগ্রসর হয়ে প্রথমে ডিম্বাণুকে নিষিক্ত করে পরে মেরুনিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াসকে নিষিক্ত করবে। এই যে দেখতে পাচ্ছ ডিম্বাণুকে নিষিক্ত করার পর সেটা ডিপ্লয়েড বা টয়েজেন জাইগোটে পরিণত হয়েছে, আর সেকেন্ডারি নিউক্লিয়াসকে নিষিক্ত করার মাধ্যমে এটা ট্রিপ্লয়েড নিউক্লিয়াস বা ট্রাইজেন নিউক্লিয়াসে পরিণত হয়েছে। এই যে ঘটনা, একটা পুংগেমেট দ্বারা ডিম্বাণু নিষিক্ত হওয়া এবং আরেকটি পুংগেমেট দ্বারা সেকেন্ডারি নিউক্লিয়াস নিষিক্ত হওয়া, এই দুটা ঘটনা সাইমালটেনিয়াসলি বা যুগপৎ ঘটে। এই জন্য এই ঘটনাটাকে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক। যখন পরাগ নালিকা হতে ভ্রূণথলিতে নিক্ষিপ্ত দুটি পুংগেমেটের মধ্যে একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়, একীভূত হয়, তখন একে যুগ্ম মিলন বা সিনগেমি বলা হয়। যখন অপর পুংগেমেটটি সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয় ও একীভূত হয়, একে ত্রিমিলন বা ট্রিপল ফিউশন বলে। আর এই দুইটা ঘটনা যুগপৎ সংঘটিত হওয়াটাকে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলে। সংজ্ঞাটা দেখি। একই সময়ে ডিম্বাণুর সাথে পুংগেমেটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুংগেমেটের মিলন প্রক্রিয়াকে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলা হয়। এই প্রক্রিয়ায় একটি পুংগেমেট ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং একটি পুংগেমেট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, ফলে ডিম্বাণুটি ডিপ্লয়েড জাইগোটে পরিণত হয়, কিন্তু সেকেন্ডারি নিউক্লিয়াস ট্রিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়। এই দ্বিনিষেক প্রক্রিয়া আবৃতবীজী উদ্ভিদের অনন্য সাধারণ বৈশিষ্ট্য। কারণ এই আবৃতবীজী উদ্ভিদ ছাড়া জিমনোস্পার্মের ক্ষেত্রে একটা দুটা উদ্ভিদ ব্যতিক্রম হিসেবে এই ঘটনাটা দেখায়, কিন্তু সাধারণত আবৃতবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্মের ইউনিক ক্যারেক্টার হচ্ছে এই ডাবল ফার্টিলাইজেশন। এই ডাবল ফার্টিলাইজেশনের মাধ্যমেই জাইগোট এবং ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম হয়, যেই এন্ডোস্পার্ম ভ্রূণকে পুষ্টি যোগায়। কোনো কোনো ক্ষেত্রে পুষ্টি যোগানোর পরে অবশিষ্ট এন্ডোস্পার্ম সঞ্চিত খাদ্য হিসেবে জমা হয়, যেমন ধান, ভুট্টা, নারিকেল ইত্যাদিতে, যাকে এন্ডোস্পার্মিক ফ্রুট বলে। কোনো কোনো ক্ষেত্রে সেটা শেষ হয়ে যায় এবং সেক্ষেত্রে নন এন্ডোস্পার্মিক ফ্রুট হয়, যেগুলির মেসোকার্প অত্যন্ত রসালো হয়। ডিম্বাণুর সাথে পুংগেমেটের মিলনের গতিপথ সেটা এক একটা উদ্ভিদের ক্ষেত্রে এক এক ধরনের হতে পারে। এই ধরনের উপর নির্ভর করে এটাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন এই যে দেখতে পাচ্ছ পরাগ নালিকা ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করছে, এই ধরনের ঘটনাকে বলা হয় পোরোগেমি। অধিকাংশ উদ্ভিদে পরাগ নালিকা ডিম্বক রন্ধ্রপথে ডিম্বকে প্রবেশ করে, একে পোরোগেমি বলে। যেমন
আম, জাম ইত্যাদি উদ্ভিদে এই ধরনের নিষেক দেখা যায়। কি দেখতে পাচ্ছ ছবিতে? ছবিতে ডিম্বক মূল দিয়ে পরাগনালিকাটা প্রবেশ করতে দেখা যাচ্ছে। কিছু কিছু উদ্ভিদে পরাগনালিকা ডিম্বক মূল দিয়ে ডিম্বকে প্রবেশ করে। একে কেলাজোগামী বা চেলাজোগামী বলে। যেমন ঝাউ ইত্যাদি উদ্ভিদে এ ধরনের নিষেক দেখা যায়। দেখতে পাচ্ছ পরাগনালিকা বা পরাগনলটি ডিম্বকের পাশ দিয়ে প্রবেশ করছে। অনেক সময় পরাগনালিকা ডিম্বকের পার্শ্ব দিয়ে প্রবেশ করে। একে মেসোগেমি বলা হয়। যেমন লাউ, কুমড়ো ইত্যাদি ক্ষেত্রে এই ধরনের নিষেক দেখা যায়। তাহলে আশা করছি তোমরা এই যে ডিম্বক নালিকা কোন পথ দিয়ে ডিম্বকে প্রবেশ করবে সেটার উপর নির্ভর করে যে নিষেককে বিভিন্নভাবে ভাগ করা যায় সে সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে। নিষেকের পরিণতিতে কি ঘটে? গর্ভাশয় থেকে ফল সৃষ্টি, ডিম্বক থেকে বীজ সৃষ্টি এবং বীজ থেকে নতুন বংশধর সৃষ্টি হইল নিষেকের চূড়ান্ত পরিণতি। এই যে তোমরা একটা ছবিতে দেখতে পাচ্ছ, এই যে ডিম্বক ত্বক ফলত্বকে পরিণত হয়েছে, ডিম্বক বীজে পরিণত হয়েছে, আর এই যে গর্ভমুণ্ডটা ফলের অগ্রাংশে পরিণত হয়েছে। কিভাবে এই পরিণতিটা সংঘটিত হয় তা একটু বোঝার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছ একটা জাইগোট। জাইগোট প্রথমে দুই ভাগে ভাগ হয়। একটাকে বলা হয় টার্মিনাল সেল বা প্রান্তীয় কোষ, আর একটাকে বলা হয় পাদকোষ। এই পাদকোষ বিভক্ত হয়ে সাসপেন্সর তৈরি করে, আর প্রান্তীয় কোষ বিভক্ত হয়ে ভ্রূণকোষ তৈরি করে। সাসপেন্সরটা ক্রমাগত বিভাজিত হয়ে আরো লম্বা হয় এবং অগ্রাংশ মোটা ও ভোঁতা আকার ধারণ করে। ভ্রূণকোষটিও ক্রমাগত বিভাজিত হয় এবং উপবৃত্তাকার আকার ধারণ করে। এই দশাটাকে গ্লোবিউলার দশা বলা হয়। এবার এই গ্লোবিউলার দশা ক্রমে আরো বিকশিত হয়ে উপরের অংশটা আরো মোটা এবং চ্যাপ্টা হয়, আর সাসপেন্সরটাও আরো একটু দীর্ঘ হয়। এই যে সাসপেন্সর এবং ভ্রূণকোষ এর মধ্যবর্তী সংযুক্তি অংশটাকে বলা হয় হাইপোফাইসিস। এই হাইপোফাইসিসের স্থান থেকে ভ্রূণকাণ্ড গঠিত হয় এবং উপরের ভ্রূণকাণ্ডের দুই পাশে দুটা বীজপত্র তৈরি হয়। আর হাইপোফাইসিসের নিচের দিকের অংশটা সাসপেন্সর অংশটা ক্রমে ভ্রূণমূলে পরিবর্তিত হয়। ছবিটা দেখো, এই যে নিষেকের ফলে জাইগোট তৈরি হয়েছে এবং এই ট্রিপল নিউক্লিয়াসটি ক্রমাগত বিভাজিত হয়ে অ্যান্ডোস্পার্ম বা শস্য তৈরি করে, আর এই জাইগোটটি বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি করে। কিভাবে ভ্রূণ তৈরি করে এবং বীজপত্র উৎপন্ন করে সেটা আমরা একটু আগেই আলোচনা করেছি। কাজেই আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এই ছবিটা দেখো, এখানে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী বীজের ভ্রূণীয় দশায় কোন কোন অংশ কিভাবে থাকে সেটা ব্যাখ্যা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 1 দ্বারা চিহ্নিত করা আছে মুকুলপত্র, 2 দ্বারা বীজত্বক, এই যে দেখতে পাচ্ছ বীজত্বক, এই যে এখানে দেখতে পাচ্ছ বীজত্বক, 3 দ্বারা অ্যান্ডোস্পার্ম, এই যে অ্যান্ডোস্পার্ম, এই যে অ্যান্ডোস্পার্ম দেখানো হয়েছে। এখানে 6 দ্বারা বোঝানো হয়েছে বীজপত্র, এখানে 4 দ্বারা বোঝানো হয়েছে বীজপত্র, এই যে 5 দ্বারা ভ্রূণমুকুল বোঝানো হয়েছে। আশা করছি একটা বীজে বিভিন্ন অংশ, এই যে একবীজপত্রী কিংবা দ্বিবীজপত্রী কোনটাতে কিভাবে থাকে সেটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো
আমরা এবার নিষেকের পূর্বে একটা ডিম্বকে যে অংশগুলি ছিল সেগুলি নিষেক পরবর্তী সময়ে কি পরিণতি লাভ করেছে তা পাশাপাশি দেখব। নিষেকের পরে গর্ভাশয় ফলে পরিণত হয়, গর্ভাশয় ত্বক ফলের ত্বকে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়, ডিম্বক বহিত্বক বা এক্সাইন বীজের বহিত্বক বা টেস্টাতে পরিণত হয়, ডিম্বকের অন্তত্বক বা ইন্টাইন বীজত্বকে পরিণত হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ ডিম্বকের বহিত্বক যেটা টেস্টাতে পরিণত হয়েছে, এই যে বীজের উপরে যে শক্ত আবরণ সেটাকে টেস্টা বলা হয়। এই যে দেখতে পাচ্ছ ইন্টাইন, এটা বীজের বহিত্বক খোলার পর যে পাতলা আবরণ সেটাকে বলা হয় বীজের অন্তত্বক বা ট্যাগমেন। ভ্রূণপোষক টিস্যু নিঃশেষ হয়ে যায়, ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়, প্রতিপাদক কোষ ও সাহায্যকারী কোষ নষ্ট হয়ে যায়, ডিম্বক নাড়ি বীজ বৃন্তে পরিণত হয়, কেলাজা বা ডিম্বক মূল নষ্ট হয়ে যায়, শস্য নিউক্লিয়াস বা ট্রিপল নিউক্লিয়াস শস্য বা এন্ডোস্পার্মে পরিণত হয়, ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল বীজ রন্ধ্রে পরিণত হয়, ডিম্বক নাভি বা হাইলাম বীজ নাভিতে পরিণত হয়। এই যে দেখতে পাচ্ছ তোমরা ডিম্বক রন্ধ্র, এটা বীজ রন্ধ্রে পরিণত হলো, এই যে বীজ রন্ধ্র, এই যে ডিম্বক নাভি বীজ নাভিতে পরিণত হয়েছে। এই যে এতক্ষণ ধরে আমরা নিষেকের পূর্ববর্তী এবং নিষেকের পরের যে রূপান্তর নিয়ে আলোচনা করলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটুকুন অংশ থেকে নানাভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা এমসিকিউ হোক, সেটা ক্রিয়েটিভ অংশ হোক। তাহলে এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম সেই আলোচনার মাধ্যমে তোমরা একটা উদ্ভিদে কিভাবে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয় এবং নিষেক ক্রিয়ার মাধ্যমে কিভাবে বীজ এবং ফল উৎপন্ন হয়, এন্ডোস্পার্মিক নন এন্ডোস্পার্মিক বীজ কিভাবে উৎপন্ন হয় সে সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে। আশা করছি তোমরা এবার একটা ক্রিয়েটিভ বা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। এই আলোচনার শেষে আমি একটা সৃজনশীল প্রশ্ন যুক্ত করেছি। তোমরা যতটুকুন বুঝতে পেরেছ সেই বোঝার জায়গা থেকে এই প্রশ্নের উত্তরটা তৈরি করতে পারবে। উত্তরটা তৈরি করার পর আমার ইমেইল অ্যাড্রেসে এটা মেইল করে দিতে পারো। চলো আমরা একটা প্রশ্ন দেখি। এই যে এটা উদ্দীপক পি দ্বারা চিহ্নিত করা আছে, এটা কিউ, কিউর আবার বিভিন্ন অংশ এক্স, ওয়াই এবং প্রতিপাদক কোষ। ট্যাপটাম কি? মনস্পরিক ভ্রূণথলি বলতে কি বোঝায়? কিউ দশায় উত্তীর্ণ হওয়ার জন্য পিকে যেসব পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় তা কেবল চিত্রের সাহায্যে দেখাও। নিষেকের কারণে এক্স ও ওয়াই এ যে যুগপৎ পরিবর্তন ঘটে তা জীবকুলের অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষণ করো। আজ এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা পার্থেনোজেনেসিস এবং অন্যান্য অযৌন জনন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।